আসসালামু আলাইকুম। আজ 4 সেপ্টেম্বর 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিক আন্দোলন করে লাশ ফেলে প্রতি বিপ্লবের পাল্টা অপচেষ্টা। ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। দালাল তারকাদের নতুন তথ্য দিলেন মনিরা মিঠু। এবার বিস্তারিত। সংখ্যালঘু, আনসার, পল্লী বিদ্যুৎ সহ নানা সেক্টরের লোক দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার এর সঙ্গে যোগ হয়েছে গার্মেন্ট কর্মীরা। জানা গেছে, শ্রমিক আন্দোলন করে লাশ ফেলে প্রতি বিপ্লবের পাল্টা অপচেষ্টা করছে একটি পক্ষ। প্রয়োজনে তাদেরকে দিয়ে ঢাকা মার্চ করে রাজধানী দখলের চেষ্টা করা হবে। চাকুরি প্রত্যাশী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ার অর্ধ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ জানায়, সকালে যথা নিয়মে কারখানায় যান শ্রমিকরা, কিন্তু কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানাও ছুটি ঘোষণা করা হয়। সকাল 10:30 পর্যন্ত আশুলিয়ার ছোট বড় অন্তত 50টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আবদুল্লাপুর বাইপাইল সড়কের জিরাবো পর্যন্ত ঘুরে দেখা যায়, কারখানা ছুটি ঘোষণা করা হলে বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শ্রমিকরা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে বাইপাইল আবদুল্লাপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে হামিম, শারমিন সহ অন্তত 50টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা এখনও সড়কে রয়েছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য প্রাণী উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছি। আমাদের শিল্প উপদেষ্টা তিনিও কথা বলেছেন। সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি, এখন যে আন্দোলনগুলো হচ্ছে, শ্রমিক নেতারা এই আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না। কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবে নেই। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে, এজন্য আন্দোলন হচ্ছে। কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে, সেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে, সেখানে কিছুটা অসন্তোষ হয়েছে। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে, সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে। উপদেষ্টা বলেন, তবে এই ছোট ছোট কয়েকটি সুনির্দিষ্ট জায়গায় অসন্তোষকে কেন্দ্র করে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে, সেখানে দেখা গেছে বহিরাগতরা এসে এবং বেকার যুব সংঘ নামে যারা কখনো শ্রম এরিয়ার মধ্যে আন্দোলন করেনি, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। আসিফ মাহমুদ বলেন, শ্রমিক নেতারাই আমাকে বললেন যে তারা সেখানে হেঁটে এসেছেন এবং তারা দেখেছেন যে হেলমেট ও হাফ প্যান্ট পরা যারা টোকাই, যাদের টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া করা হয়, তাদেরকে সেখানে দেখা গেছে। তিনি আরও বলেন, যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে, আওয়ামী লীগের লোকেরা যে সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা সেগুলো দখলের পাঁয়তারা করছে এবং সেখানে সন্ত্রাস করছে, তাদের এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, সেটা গতকাল বলেছি। স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, কিছু স্থানীয় বিএনপি নেতারাও রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, তারা যাতে তাদের নিবৃত রাখেন। স্থানীয়ভাবে প্রভাবশালী যেসব আওয়ামী লীগ নেতা এখনও রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব।
উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে। সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। পরিস্থিতি কতদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজ থেকে অ্যাকশন শুরু হবে। সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না। রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেবে। যারা ইন্ধন যোগাচ্ছে তাদের গ্রেফতার করা হবে। আজকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে মনে করছেন জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে শ্রমিকরা আন্দোলন করছে তাদের বোঝাবেন। তাদের সমস্যার সমাধানে আরও বৈঠক করব। সমস্যার সমাধানে মালিক এবং শ্রমিক পক্ষ মিলে এগিয়ে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে দুটি দলে বিভক্তি দেখা যায়। সরকার পতনের আগে তাদের একটি দল সক্রিয় ছিল শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে, তাদের আন্দোলন দমিয়ে রাখতে। আর এই পরিকল্পনাগুলোর ছক কষা হচ্ছিল আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সম্প্রতি যার সকল কথোপকথন ফাঁস হয়েছে, যে গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই। সেই গ্রুপে তাদের পরিকল্পনার অংশ হিসেবে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা উঠে আসে। বিষয়টি অন্যান্য তারকাদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকাই সেই গ্রুপে থাকা অভিযুক্তদের নিয়ে নিন্দাও প্রকাশ করেন। এরই মধ্যে আরও এক ভয়ঙ্কর তথ্য দিলেন অভিনেত্রী মনিরা মিঠু। তার দাবি, আলো আসবেই গ্রুপের মতো আরও একটি গ্রুপ আছে। বুধবার সকালে এক ফেসবুক পোস্টে মনিরা লেখেন, আলো আসবেই গ্রুপের মতো একটি গোপন গ্রুপ আছে। সেখানে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে শিল্প ও শিল্পীর ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করেন। প্রায় 8 মাস আগে বিঞ্জের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ডক্টর এজাজ ভাই, আমি, শামীম আহমেদ, আমরা অনেকেই একটা খুবই স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভিডিও করি এবং সেটা আমার পেজে আপলোড দেই। সেই ভিডিওর ভিউ হয় মিলিয়নের উপর। মনিরা আরও লিখেছেন, কারণ এজাজ ভাই আর আমাকে দর্শক কানেক্টেড করতে পারে হুমায়ুন আহমেদ স্যারের নাটকের সঙ্গে। আমাদের শিল্পী সংঘ থেকে আমাকে অনুরোধ করা হয় সেই ভিডিওটি ডিলিট করে ফেলার জন্য। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? একজন বললেন যে শিল্পী সংঘের সেক্রেটারি নাজনীন হাসান চুমকির নাকি সারা রাত ঘুম হারাম হয়ে গিয়েছিল যে কিভাবে আমি এই অশ্লীল ভিডিও আপলোড দিলাম। কারণ ভিডিওর এক জায়গায় ডক্টর এজাজ ভাই কমলা খাচ্ছিলেন আর বিচি শব্দটা উচ্চারণ করেছিলেন। অ্যাক্টর ইকুইটির সেই গোপন গ্রুপের একজন সদস্য আমাকে কিছু স্ক্রিনশট পাঠান, আমি যেন দ্রুত ভিডিওটি ডিলিট করি। মনিরা মিঠু লিখেছেন, স্ক্রিনশটে দেখি সুজাত শিমুল আমাকে তুমুল গালাগাল করছেন। সারা জীবন মনে থাকবে সুজাত শিমুলের এই লাইনটি, এরা শিল্পী নামের বিষ্ঠা, মানে আমি আর কি। তিনি কবিতার মতো আরও অনেক গালাগাল দিয়েছিলেন আমাকে সেই গোপন গ্রুপে। আমি অবাক হয়ে দেখলাম যে শিল্পী সংঘের কোনো সিনিয়র সদস্য সুজাত শিমুলকে বলেননি যে একটি ভিডিওর জন্য মিঠু আপাকে এভাবে গালাগাল করছো কেন। নাজনীন হাসান চুমকি তো আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন যে মিঠু আপা, ভিডিওটি শ্রুতিমধুর না, মুছে ফেলেন, কারণ তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ ছিল না। এই অভিনেত্রী লিখেছেন, শিল্পী সংঘের খুবই কনিষ্ঠ একজন সদস্য আমাকে সেই গোপন গ্রুপের স্ক্রিনশট পাঠিয়েছিলেন। আমাকে জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটির কমেন্ট চেক করি, দেখলাম কোথাও আমার পেজের দর্শক এই বিচি শব্দটির সঙ্গে কানেক্ট হননি। হয়তোবা আমার ও ডক্টর এজাজ ভাইয়ের ভক্তদের কান শিল্পী সংঘের উচ্চ পদস্থ পদ পাওয়া সদস্যদের কানের মতো এত অশ্লীল নয়, এত হিংসাত্মক নয়। আমি কিন্তু সেই ভিডিওটি ডিলিট করেছিলাম অপমানে, ঘৃণায়, লজ্জায়। কিন্তু আমি ভীষণ বোকা, সেই ভিডিওটি ডিলিট না করলে আমি অনেক টাকা পেতাম। কারণ সেই সময় আমি নিয়মিত পেজে ভিডিও দিতাম এবং সেটা আমার একটা আয়ের উৎস ছিল। কিন্তু আমার বিজ্ঞ আদালত সুজাত শিমুলের ফাঁসির আদেশ আর নাজনীন হাসান না ঘুমিয়ে স্ট্রোক করতে পারেন, এই লজ্জায় আমি প্রায় ভিডিও দেওয়া বন্ধ করে দেই। তবে এই স্ট্যাটাসটির পর সেটি আর মনিরার টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি। যদিও পরে অভিনেত্রী আরও একটি পোস্ট লিখে জানিয়ে দেন যে কেন বারবার তার পোস্ট মুছে যাচ্ছে বুঝতে পারছেন না। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট।
সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে 3 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এসব সূত্র জোর দিয়ে বলছে বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না। সূত্রগুলো দ্য প্রিন্টকে আরও জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কা দুটি B-200 সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দেশের শাসন ক্ষমতায় পালাবদলের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রাতারাতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি। তার উপর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে বলে মনে করা হচ্ছে। চাকুরির লোভে ভারতে গিয়েছিলেন 3 বাংলাদেশি নাগরিক। দেশটিতে পৌঁছানোর পর তারা 3 জনই কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে পড়েন এবং এরপর তারা প্রত্যেকেই তাদের একটি করে কিডনি হারিয়েছেন। ভারতের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দাখিল করা সাম্প্রতিক অভিযোগপত্রে বাংলাদেশের ওই 3 নাগরিক তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করে ভারতে পরিচালিত বিস্তৃত কিডনি পাচার চক্রের কথা ফাঁস করেছেন। সেখানেই এসব তথ্য উঠে এসেছে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস। কিডনি পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা কাজের লোভ দেখিয়ে মেডিকেল ভিসায় বাংলাদেশিদের ভারতে নিয়ে গিয়ে তাদের কিডনি কেড়ে নিত। বিনিময়ে তাদের সামান্য কিছু অর্থ দেওয়া হতো। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ওই কিডনি চক্রের শিকার হওয়া 3 বাংলাদেশির কথাই জানানো হয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম অবশ্য ভুক্তভোগী ওই 3 ব্যক্তিরই পরিচয় গোপন রেখেছে। তাদের মধ্যে প্রথম জনের নামের 2টি অক্ষর TI এবং তার বয়স 30 বছর। বাংলাদেশে তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু দোকানে আগুন লেগে তার পুরো ব্যবসা পুড়ে ছাই হয়ে যায়। এক এনজিও থেকে তিনি 8 লাখ টাকা ধার নিয়ে ফের নিজের ব্যবসা দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু 3 লাখ টাকার বেশি ঋণ শোধ করতে পারেননি। এক পর্যায়ে আর্থিক চাপের মুখে এক বন্ধুর পরামর্শ নিতে যান তিনি, আর সেই বন্ধুই তাকে দেশ ছেড়ে ভারতে গিয়ে নতুন করে জীবন শুরুর পরামর্শ দিয়েছিলেন। এছাড়া সেই বন্ধুই তাকে পাসপোর্ট, মেডিকেল ভিসা, এমনকি ভারতে চাকুরিরও ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে গত 1 জুন ভারতে যাওয়ার পর ওই ব্যক্তি জানতে পারেন সেখানে তার জন্য চাকুরি বাকরি কিছুই নেই। এর বদলে তাকে কিডনি বিক্রি করতে হবে। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু তার পাসপোর্ট এবং ভিসা কেড়ে নিয়ে ওই চক্রের তারা বলেছিল কিডনি না বিক্রি করলে তিনি আর কোনোদিন ভারত থেকে ফিরতে পারবেন না। ফলে তিনি বাধ্য হয়েছিলেন কিডনি বিক্রি করতে। এদিকে এই 3 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির 164 ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। চার্জশিট দাখিল করে তারা শুনানির প্রস্তুতি নিচ্ছে। তারা ইতোমধ্যেই তাদের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? 2 ভাবে করা যায়। প্রথমত, অনলাইনে। আপনি যদি আপনার মেইল থেকে আপনাকেই মেল করেন, তাহলে আপনার মেইলেই এগুলো সংরক্ষিত থাকবে। দ্বিতীয়, অফলাইনে। আপনি একটা নোটবুকে টুকে রাখুন। এরপর নোটবুকটি এমন একটা জায়গায় রাখুন যে জায়গাটি নিরাপদ বা অন্যের নাগালের বাইরে। এভাবেই আপনি আপনার পাসওয়ার্ড সংরক্ষণে রাখতে পারেন। আর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে ভয়াবহ বিপত্তির মধ্যে পড়বেন। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্যে এই বিষয়গুলোতে অবশ্যই আপনার আমার নজর দেওয়া প্রয়োজন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত 3 বছর ধরে ইসরায়েলের স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাইয়ের পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন।
তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনও স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থলবাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।